আমার বিয়ে একটা ৪ ফুটের বেঁটে মানুষের সাথে হয়ে যায়। বিয়ের আগে আমার বাড়িতে যে ছবিটা দেখিয়েছিল, সেই ছবিতে যে ছেলেটি ছিল, সেটা আমার বরের ছোট ভাইয়ের ছবি ছিল। ওই ছবিটা দেখে আমার বাড়ির লোক পছন্দ করেছিল। পরে বিয়ে পাকা হওয়ার ২ দিন আগেই জানতে পারা যায় যে আমার বিয়ে তার ছোট ভাই নয়, তার বড় ভাইয়ের সঙ্গে হচ্ছে। যে কিনা হাইটে খুবই ছোট ছিল। তার হাইট ছিল ৩ ফুট। তার বয়স ছিল ৩৫ বছর। আসলে আমি খুবই গরিব পরিবারের মেয়ে ছিলাম। খেতে পড়তে পেতাম না এইরকম অবস্থা ছিল আমাদের। কিন্তু আমি খুবই সুন্দরী ছিলাম দেখতে। আমার নাম দেবশ্রী। আমার বয়স ২৫ বছর। টাকা পয়সার অভাবের জন্য আমার বাবা-মা বিয়ে দিতে পারেনি এখনো। যার জন্য ২৫ বছর বয়স হয়ে গেছিল। আমার জন্য যেই সম্বন্ধ আসতো, তারা আমার চেহারা দেখে পছন্দ করত। কিন্তু যখনই পণের কথা বলত, তখনই সম্বন্ধটা বাতিল হয়ে যেত। আমার মা যে বাড়িতে কাজের মাসির কাজ করত, সেই বাড়ির কাকুটা আমার মাকে বলেছিল, "একটা ছেলে আছে। তারা কিছুই নেবে না। শুধু একটা সুন্দর ও সংস্কারী মেয়ে নিবে।" আমার মা ওই কাকুর কথা শুনে আমার বিয়ের কথা বলেছিল। তারপরে কাকুটা যখন আমার শাশুড়িকে আমার ব্যাপারে বলেছিল এবং মোবাইলে আমার ছবি দেখিয়েছিল, তখন আমার শাশুড়ি তার বড় ছেলের জন্য আমাকে পছন্দ করেছিল। কিন্তু তারা আমার বাড়িতে বরের ছোট ভাইয়ের ছবি দিয়েছিল। আমার বাবা-মা ওই ছবিটা দেখে পছন্দ করেছিল। বিয়ের আগে শুনেছিলাম তারা নাকি অনেক বড়লোক, তাদের অনেক সম্পত্তি আছে। তখনই আমার মনে খটকা লেগেছিল। কারণ তারা এত বড়লোক হওয়া সত্ত্বেও আমাদের মতো গরিব মানুষের সঙ্গে কেন সম্পর্ক করতে চেয়েছিল? তারা চাইলে তো তাদের লেভেলের ওই হাই সোসাইটির মেয়েকে নিজের ছেলের জন্য পছন্দ করতে পারত। তাহলে আমার মতো গরিব মেয়ের সঙ্গে কেন তারা নিজের ছেলের বিয়ে দিতে চেয়েছিল? আমি তো বাবা-মায়ের কষ্ট কম করার জন্য যদি তারা অন্ধ বা কোনো পঙ্গু ছেলের সঙ্গেও যদি বিয়ে দিত, তাও আমি বাবা-মায়ের খুশির জন্য বিয়ে করে নিতাম। কারণ আমার জন্য বাবা-মা অনেক চিন্তা করত। তাই এমনিতে বিয়েতে আমার না বলার কিছুই ছিল না। কারণ এত বড়লোক ফ্যামিলি থেকে আমার সম্বন্ধ এসেছিল। আমার বাবা-মা তো অনেক খুশি ছিল। তারা ভেবেছিল এত বড়লোক ফ্যামিলিতে আমার বিয়ে হলে আমার সাথে তাদেরও অনেক সাহায্য হবে। আমার আরও ২ টো ভাই ছিল। বাবা ও মা অনেক কষ্ট করে আমাদের সংসার চালাতো। তারপর আমার শাশুড়ি যখন দেখতে এসেছিল, তখন আমাকে একবার দেখেই পছন্দ করেছিল। সেই দিনই আমার শাশুড়ি আমার বাবার হাতে ৫,০০,০০০ টাকা দিয়েছিল, যাতে আমার কিছু সোনা গয়না কিনে নিতে পারে। ৫,০০,০০০ টাকা দেখে তো আমার বাড়ির লোক সেই দিনই বিয়েটা পাকা করে দিয়েছিল। অতগুলো টাকা জীবনে ১ম বার দেখেছিল আমার বাবা-মা। তাই তাদের খুশির ঠিকানা ছিল না। ওই টাকা দিয়ে বাবা আমার কিছু সোনা গয়না ও জামাকাপড় কিনেছিল। ওই ৫,০০,০০০ টাকার জন্য আমার বাড়ির অবস্থাও কিছুটা ভালো হয়েছিল। আমার বাবা-মা তো ভাবতেও পারেনি যে আমাদের জীবন এরকমভাবেই পাল্টে যাবে। আমরা তো সবাই খুব খুশি ছিলাম। আমি তো এটা ভেবে খুশি ছিলাম যে আমার একটা এত বড়লোক ফ্যামিলিতে বিয়ে হবে। কিন্তু আমার যার সঙ্গে বিয়ে হবে, সেই ছেলেটাই আমাকে দেখতে আসেনি। বিয়ের ১ দিন আগে জানতে পারি আমার যার সঙ্গে বিয়ে হচ্ছে সে নাকি বেঁটে, তাকে দেখতে নাকি পুরো জোকারের মতো। বিয়ের আগের দিন রাতে আমার বর টিংকু নিজেই আমাদের বাড়িতে এসেছিল। সেদিন রাতের বেলা অনেক বড় একটা গাড়ি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। সেদিন ১ম আমি ও আমার বাড়ির লোক আমার বরকে দেখেছিলাম। সে গাড়ি থেকে যখন নামে তাকে দেখে ১ম এ ভেবেছিলাম একটা ৫ বছরের ছোট বাচ্চা। তারপর সে যখন ঘরের ভিতরে ঢুকে, তখন তাকে দেখে আমরা সবাই খুব আশ্চর্য হয়েছিলাম। এটা ভেবে যে একটা ছোট জোকারের মতো মানুষের সঙ্গে আমার বিয়ে হবে। টিংকু যখন আমার সঙ্গে ও আমার ফ্যামিলির সঙ্গে খুব ভালো ব্যবহার করে, তখন বুঝতে পেরেছিলাম এই ছেলেটা হাইটে ছোট হলেও তার মন খুব বড় ছিল। এই বিয়েতে আমার কোনো আপত্তি ছিল না। আমি টিংকুকে তার চেহারা দেখে নয়, তার পবিত্র মন দেখেই ভালোবেসেছিলাম এবং বিয়ে করতে রাজি হয়েছিলাম। আমি যেহেতু অনেক সুন্দরী ছিলাম দেখতে, সেদিন টিংকু আমাকে দেখে বলেছিল, "তুমি তো অনেক সুন্দরী। তাহলে তুমি আমার মতো বেঁটে মানুষের সঙ্গে বিয়ে করার জন্য কেন রাজি হয়েছ?" আমি তখন টিংকুকে সত্যি কথা বলেছিলাম যে আমি দেখতে সুন্দর হলেও আমার বাবা-মা অনেক গরিব। তাই আমার যে সম্বন্ধ আসে তারা পণের জন্য আমাকে রিজেক্ট করে দেয়। এই কারণে আজ আমার ২৫ বছর বয়স হয়ে গেছে, তাও বিয়ে হয়নি। তাই আমি টিংকুকে বিয়ে করার জন্য রাজি হয়েছি। কিন্তু সেদিন টিংকুর ব্যবহার ও কথাবার্তা দেখে আমি তাকে মন থেকেই পছন্দ করে ফেলেছিলাম। কারণ সে এত বড়লোক হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার ছিল না। সে দেখতে জোকারের মতো হতে পারে, কিন্তু তার মধ্যে টাকার কোনো অহংকার ছিল না। আমি ওই জন্য টিংকুকে পছন্দ করেছিলাম। সেদিন রাতে টিংকু আমার হাতে একটা সোনার আংটি পরিয়ে দিয়েছিল এবং বলেছিল, "তুমি দেখতে ভীষণ সুন্দর। তাই আমার দিক থেকে বিয়ের ১ম এই তোমাকে একটা ছোট গিফট দিলাম।" তারপর সে বেশ কিছুক্ষণ আমার সাথে কথা বলে বাড়ি চলে যায়। পরের দিন আমি বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে আসি।
সেদিন শ্বশুরবাড়ি আসা মাত্রই যখন বাড়িতে একটা ছোট্ট বিধি হচ্ছিল, সেই বিধিতে বর আমার গলায় মালা পরিয়ে দিচ্ছিল। তখনই আমার দেওর তার দাদাকে অনেক অপমান করেছিল। কারণ বরের উচ্চতা কম থাকার জন্য তার আমাকে মালা পরাতে অনেক অসুবিধে হয়েছিল। তখন লক্ষ্য করেছিলাম আমার শাশুড়ি কিন্তু তার কড়া কথায় নিজের ছোট ছেলেকে চুপ করিয়ে দিয়েছিল। আমার শাশুড়ি তার বড় ছেলে মানে আমার বর টিঙ্কুকে অনেক ভালোবাসতো। আমার বর যেহেতু বেটে ছিল, তাই তার এতদিন বিয়ে হয়নি। তাকে কোনো ভালো মেয়ে পছন্দ করেনি। এবং আমার শাশুড়ি নাকি টিঙ্কুকে কথা দিয়েছিল যেমন করেই হোক তার জন্য সবথেকে সুন্দরী বউ নিয়ে আসবে। আমার বরের যারা আত্মীয় ছিল তারা আমার সৌন্দর্যের খুবই নাম করেছিল এবং বলেছিল টিঙ্কুর অনেক কপাল যে কিনা আমার মতো এত সুন্দরী বউ পেয়েছে। তখন জানি না কেন আমার দেওরের মুখের অঙ্গিভঙ্গি আমাকে কিছু ঠিক লাগেনি। তার মুখ দেখে মনে হয়েছিল সে তার বড় ভাইয়ের এত সুন্দর স্ত্রীকে দেখে হিংসা করছে। সেদিন আমাদের ফুলশয্যার রাত ছিল। আমি অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিলাম। আমি তো মন থেকে টিঙ্কুকে একসেপ্ট করেছিলাম। আমি কখনোই তার চেহারা ও উচ্চতা দেখে বিচার করিনি। কিন্তু সেদিন আমার দেওরের অপমান করার পর থেকে আমার বরের মন ঠিক ছিল না। ফুলশয্যার রাতে সে রুমে এসে আমাকে কাঁদতে কাঁদতে বলে, "মনে হয় তোমাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি। কারণ আমি তোমার যোগ্যই না। দেখো আমি কত কুৎসিত দেখতে আর তুমি কত সুন্দরী। তোমার সঙ্গে আমার কোনো ম্যাচই হয় না।" এটা বলে সে নিজেই নিজের গালে চড় মারতে শুরু করে। ওটা দেখে আমি ভয় পেয়ে তার হাত দুটো ধরে নিই আর বলি, "তোমার মধ্যে সব কিছু আছে। তুমি একদম পারফেক্ট আছো। সৌন্দর্য, উচ্চতা একটা মানুষের ভালো গুণের জন্য সবকিছু নয়। তুমি এত বড় একটা বিজনেসম্যান। তোমার এত বড় মন আছে, তুমি এত সম্পত্তির মালিক। তারপরেও তুমি নিজেকে কেন ছোট মনে করছো? আমি তোমাকে মন থেকে গ্রহণ করেছি। এরপর থেকে তুমি নিজেকে কখনো ছোট মনে করবে না।" এটা বলে আমি বরকে শান্ত করি। সেদিন ভেবেছিলাম বরের সঙ্গে ফুলশয্যার রাত হবে। কিন্তু আমার বরের নিজের উপরে কোনো আত্মবিশ্বাস ছিল না। পরের দিন সকালবেলা আমি যখন নিজের রুম থেকে রেডি হয়ে বাইরে বেরিয়ে আসি, তখন দেখি আমার দেওর সোফাতেই বসে আছে। সে তখন হাতে মোবাইল নিয়ে আমার দিকে উঠে আসে আর বলে, "বৌদি, তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই ব্লু কালারের শাড়িতে তোমাকে অনেক মানিয়েছে। তোমার সঙ্গে একটা সেলফি নিব।" তারপর তো দেওরের ব্যবহার দেখে আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। যখন সে মোবাইলটাকে এক হাতে নিয়ে আমার ঘাড়ে অন্য একটা হাত রেখে ছবি তোলা শুরু করেছিল। আমি তখন বিরক্ত হয়ে ঘাট থেকে দেওরের হাতটা সরিয়ে দিয়েছিলাম। যদিও বা আমার দেওরের সঙ্গে ছবি তোলার আমার কোনো ইচ্ছে ছিল না। ঠিক সেই সময় আমার বর ঘর থেকে বেরিয়ে আসে। সে যখন আমাকে ও দেওরকে একসঙ্গে ছবি তুলতে দেখে তখন সে অনেক বেশি মন খারাপ করে সেখান থেকেই চলে যাচ্ছিল। আমি তখন বরকে ডাকি এবং বলি, "তুমিও এসো, আমি তোমার সঙ্গেই ছবি তুলব।" দেওর তখন বলে, "দাদা তুমিও এসো, আমরা তিনজনেই ছবি তুলব।" আমি তখন বরের হাত ধরে ছবি তোলা শুরু করি। ছবি তোলার পরে আমার বর তার ভাইকে বলে, "এই ছবিগুলো ভালো আসেনি, এই ছবিগুলো ডিলিট করে দে।" দেওর তখন হেসে অনেক ঠাট্টা করে বলে, "তোমার ছবি কি করে ভালো আসবে? তুমি তো এমনিতেই দেখতে ভালো না। তার উপর থেকে তুমি ৪ ফুটের লিলিপুট। একটা বেঁটে মানুষ। তুমি যতই করো তোমার ছবি কোনোদিন ভালো আসবে না।" দেওরের মুখ থেকে এত বাজে কথা শুনে আমি সহ্য করতে না পেরে দেওরকে বলি, "তোমার সাহস কি করে হলো আমার সামনেই তোমার দাদাকে অপমান করার? মনে রাখবে আমি তোমার দাদার অর্ধাঙ্গিনী। তাই এরপর থেকে তোমার দাদাকে রেসপেক্ট দিয়েই কথা বলবে। নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।" তারপর আমার দেওর যা বলে তার মুখ থেকে ওইসব কথা শুনে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে বলে, "আমি জানি বৌদি তুমি এসব নাটক করছো। তুমি আমার দাদার সামনে ভালো সাজার নাটক করছো। তুমি তো আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো। কারণ তোমার বাড়িতে আমার জন্য সম্বন্ধ পাঠানো হয়েছিল। তুমি আমার ছবি দেখে বিয়ে করতে রাজি হয়েছিলে।" দেওরের মুখ থেকে এসব কথা শুনে বর সেখান থেকে সকালের নাস্তা না খেয়েই মন খারাপ করে অফিসে চলে যায়। আমি ভাবতেও পারিনি বিয়ের পরের দিনই আমাকে নিয়ে এত বড় ঝামেলা হয়ে যাবে। তারপর ভাবলাম মন খারাপ করে কোনো লাভ নেই। বর যখন বাড়ি আসবে তখন তার জন্য ভালো ভালো খাবার রান্না করে রাখলে বরের মন ঠিক হয়ে যাবে। এই বাড়িতে দুটো কাজের মাসি ছিল, তাই আমাকে সেরকমভাবে কোনো কিছু কাজ করতে হতো না। সেদিন আমি সকালবেলা আমাদের ঘরের সামনে অনেক বড় একটা বাগান ছিল এবং সেই বাগানে সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। তাই ভাবলাম ওই বাগান থেকে একটু ঘুরে আসা যাক। বাড়িতে আমি সারাদিন একা থেকে বোর হচ্ছিলাম। আমার শাশুড়ি মা নিজের রুমেই থাকতেন। উনি নিজের রুম থেকে খুব কম বেরোতেন। সেদিন যখন আমি বাগানের গাছগুলো পরিচর্যা করছিলাম তখন দেখি পিছন দিক থেকে দেওর এসে আমার কোমরে হাত রাখে। আমি ভয় পেয়ে পিছন দিকে ঘুরে দেখি দেওর দাঁড়িয়ে আছে। সে আমার দিকে অন্যরকমভাবে তাকিয়েছিল। আমি তাকে বলি, "এটা কি রকমের বেয়াদবি? আমি তোমার বৌদি, এটা মাথায় রাখবে। আমার সঙ্গে লিমিট ক্রস একদম করবে না। নইলে আমি ভুলে যাব যে তুমি আমার বরের ছোট ভাই।" সে তখন বলে, "তুমি কেন এগুলো নাটক করছো?
তুমিও তো আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য ছটফট করছো। আমার দাদা তোমার শারীরিক চাহিদা পূরণ করতে পারবে না। তোমার সেই চাহিদাটা আমি পূরণ করতে পারবো। দেওরের মুখ থেকে এরকম জঘন্যতম কথা শুনে আমি সহ্য করতে না পেরে তার গালে চড় মারি। আর চোখে আঙুল দেখিয়ে বলি, আমার সঙ্গে একদম লিমিট ক্রস করবে না। নিজের সীমায় থাকবে। আমার শাশুড়ি তখন নিজের রুমের বারান্দায় বসে এই সব কিছু দেখে নিজের রুম থেকে বেরিয়ে বাগানের দিকে আসে এবং দেওরকে অনেক কড়া কথা বলে ঘরের ভিতর যেতে বলে। আমার শাশুড়ি তখন আমার কাছে এসে বলে, তুমি নিজের জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে পরো। তুমি যে এই রকমভাবে পেট দেখিয়ে শাড়ি পরছো, ওতে তো যে কোনো ছেলের নিয়ত খারাপ হয়ে যাবে। তুমি আমার ছেলেকে খারাপ করছো। এটা মনে রাখবে, যদি আমার ছেলে তোমার সঙ্গে কোনো খারাপ কাজ করে, ওতে সম্পূর্ণ দোষ তোমার। তুমি কিভাবে নিজের ও তোমার দেওরের সম্পর্ক ঠিক রাখবে, এটা তোমার উপর নির্ভর করে। আমার শাশুড়ি আমাকে যা তা কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়। আমি তো মন খারাপ করে কাঁদতে কাঁদতে বাগান থেকে নিজের রুমে চলে আসি। আমি শাশুড়ি মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে এতে আমার কোনো দোষ নেই। কিন্তু উনি সবকিছু বুঝেও আমাকেই দোষারোপ করেছিলেন। সেদিন বরের অফিস থেকে বাড়ি ফেরার আগে আমি ভালো করে সেজেগুজে রেডি হয়েছিলাম। বিয়ের দিন রাতে আমাদের ফুলশয্যা হয়নি। কিন্তু দ্বিতীয় দিন আমি ভেবেছিলাম বরের সঙ্গে ফুলশয্যার রাত হবে। কারণ আমি তাকে মন থেকে স্বামী রূপে গ্রহণ করেছিলাম। সেদিন আমি যখন বরের কাছে যাই তখন সেও আমার কাছে এসেছিল। কিন্তু যখনই সে আমাকে নিয়ে আয়নার কাছে দাঁড়ায়, সে নিজেকে আয়নায় দেখে আমাকে দূরে ঠেলে দেয়। আমি তখন আশ্চর্য হয়ে বরের দিকে তাকিয়ে বলি, কি হয়েছে? বর তখন বলে, আমার নিজের চেহারা দেখে নিজেকেই ঘেন্না লাগছে এবং আমার উচ্চতা দেখে খুবই লজ্জা লাগছে। তুমি কত সুন্দর লম্বা পাতলা। আমি তো তোমার ঘাড়ের কাছেও যেতে পারি না। আমি তোমার যোগ্যই না। আমি নিজেকে যেদিন তোমার যোগ্য করতে পারবো সেদিন আমি তোমার কাছে আসবো। এটা বলে সে চুপচাপ বিছানায় গিয়ে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ে। আমি তার কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বলি, তুমি একদম পারফেক্ট আছো। এটা তোমার মনের ভুল ধারণা যে তুমি আমার যোগ্য নয়। বরঞ্চ তুমি আমার মতো গরিব মেয়েকে বিয়ে করে আমার ভাগ্যটাকে বদলে দিয়েছো। আমি তোমাকে পেয়ে খুশি। আমি তোমাকে অনেক ভালোবাসি। বর তখন আমার হাতটাকে সরিয়ে দিয়ে বলে, কেন এইসব মিথ্যা কথা বলে আমার মনকে সান্ত্বনা দিচ্ছ? তুমি এত সুন্দর হয়ে আমাকে কি করে ভালোবাসতে পারো? আমি জানি তুমি শুধু টাকা পয়সার জন্যই আমাকে বিয়ে করেছো, কিন্তু আমাকে মন থেকে ভালোবাসতে পারবে না। আমি কোনো মতেই বরকে বুঝিয়ে উঠতে পারিনি যে সত্যিই আমি তাকে ভালোবাসি। বরকে পেয়ে সত্যিই আমি নিজে খুব ভাগ্যবতী মনে করেছিলাম যে এত বড় বিজনেসম্যানের আমি বউ হতে পেরেছি। তারপর সে আমার দিকে পাশ ফিরে ঘুমিয়ে যায়। আমিও তখন মন খারাপ করে তার পাশেই শুয়ে থাকি। রাত ২টোর সময় হঠাৎ করেই বর ঘুম থেকে উঠে হাঁসফাঁস করতে শুরু করে। তার হাঁসফাঁস করার শব্দ পেয়ে আমিও তাড়াতাড়ি উঠে বেড লাইটটা অন করি। বেড লাইটটা অন করতেই দেখি বর অনেক বেশি ঘেমে গেছে। তার চোখ মুখ লাল হয়ে গেছে। আমি তাড়াতাড়ি উঠে গ্লাসে জল ঢেলে দিই। সে তাড়াহুড়ো করে জল খেতে শুরু করে। আমি বরের পাশে গিয়ে তার ঘামটা মুছে দিই। তার হাত ধরে বলি, তুমি কিসের জন্য ভয় পেয়ে উঠেছ? কি হয়েছে তোমার? বর তখন বলে, আমি একটা অনেক খারাপ স্বপ্ন দেখেছি। আমি বরকে জিজ্ঞেস করি, কেমন স্বপ্ন? সে তখন বলে, আমি দেখেছি তুমি রাতের বেলা আমাকে ছেড়ে আমার ভাইয়ের ঘরে গিয়ে তার সঙ্গে ফুলশয্যার রাত করছো। বরের মুখ থেকে এরকম কথা শুনে আমি তাকে অনেক ভালোবেসে বোঝানোর চেষ্টা করি যে বর যেটা ভাবছে সেটা সম্পূর্ণ ভুল। আমি দেখতে ভীষণ সুন্দর, তার মানে এই নয় আমি বরকে ছেড়ে অন্য কোনো পরপুরুষের কথা ভাববো। বরের সঙ্গে ফুলশয্যার রাত হয়নি, তার মানে এই নয় যে আমি তার ভাইয়ের সঙ্গে সম্পর্ক করব। আসলে আমি ছোট থেকেই খুব শান্ত স্বভাবের মেয়ে ছিলাম। কারণ আমি ছোট থেকে অনেক দুঃখ কষ্ট দেখেই বড় হয়েছিলাম। তাই জানতাম এই জীবনের মূল্য ও টাকার মূল্য কতটা আছে। তাই কোনোদিন কাউকে কষ্ট দিতে শিখিনি। যা করেছি মন থেকে করেছি। দেখতে সুন্দর ছিলাম তা সত্ত্বেও আমি কোনোদিন মুখ কালো করে অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি করিনি। বিয়ের আগে আমাকে অনেক ছেলে প্রপোজ করেছিল। কিন্তু আমি ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করতাম। বিয়ের পরে আমি শুধুমাত্র আমার বরকে ভালোবেসেছি। কিন্তু আমার বর কোনো মতেই বিশ্বাস করতে চায়নি যে আমার মতো একটা সুন্দর মেয়েও তার মতো একটা বেঁটে মানুষকে ভালোবাসতে পারে। বর আমাকে অনেক ভালোবাসতো, অথচ আমাকে ভুল ভাবতো। সে ভাবতো আমি হয়তো মিথ্যা কথা বলছি যে তাকে ভালোবাসি। বরের মনে একটা ভয় ছিল যে আমি হয়তো তাকে ছেড়ে চলে যাব। পরের দিন সকালে দেখি বরের নামে একটা পার্সেল এসেছে এবং সে তাড়াতাড়ি উপর থেকে নিচে নেমে ছুটে এসে পার্সেলটা নিয়ে নেয়। আমি যখন জিজ্ঞেস করি এই পার্সেলের মধ্যে কি আছে, তখন সে বলে এখানে তার একটা প্রয়োজনীয় জিনিস আছে। আমার শাশুড়ি যখন ওই পার্সেলটা হাতে নেয় তখন বলে, তুমি কেন এই জিনিসে হাত দিচ্ছ? এটা আমার পার্সোনাল জিনিস। তখন শাশুড়ি জিজ্ঞেস করে, এই ছোট বক্সের মধ্যে কি আছে? আমার বর তখন কোনো কথা না বলেই বক্সটাকে উপরে নিয়ে চলে যায়। আমিও তখন বরের পেছনে যাই। গিয়ে দেখি সে আলমারির মধ্যে বক্সটাকে লুকিয়ে দিয়েছে। আমার তখন দেখতে ইচ্ছে হয়েছিল এই বক্সের মধ্যে কি এমন আছে যেটা সে সবার থেকে লুকিয়ে রাখছে। তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বরের গলায় লাল লাল ছোবড়া ছোবড়া দাগ হয়ে গেছে।
তখন আমি তার গলায় যেই হাত দিতে যাই, বর ঘুম থেকে উঠে বসে বলে, "কি হলো?" আমি তখন বরকে বলি, "তোমার গলায় এগুলো লাল, লাল ছোবড়া, ছোবড়া কিসের দাগ? কালকে তো এই দাগ ছিল না। এই দাগ কিভাবে হলো?" ঠিক ওই সময় আমার শাশুড়ি ঘরের ভিতর ঢুকে পড়ে এবং আমার বরের গলায় লাল, লাল ছোবড়া, ছোবড়া দাগ দেখে কান্নাকাটি শুরু করে দেয়। আর বলে, "এগুলো কি?" বর তখন বলে, "এগুলো একটু সামান্য অ্যালার্জি হয়ে গেছে।" শাশুড়ি তখন আমাকে জিজ্ঞেস করে, "তুমি আমার ছেলেকে এমন কি খাইয়েছ, যেটার জন্য তার গলায় এরকম লাল, লাল ছোবড়া, ছোবড়া দাগ হয়েছে? তুমি কি করেছ আমার ছেলের সঙ্গে?" শাশুড়ি আমাকে অনেক রকম কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। শাশুড়ির রুম থেকে চলে যাওয়ার পরে আমি বরকে জিজ্ঞেস করি, "তুমি কি খেয়েছো যার জন্য তোমার শরীরে এরকম র‍্যাশ বেরিয়েছে?" বর তখন কথাটাকে ঘুরিয়ে বলে, "হয়তো কোনো খাবার খেয়ে এরকম হয়ে গেছে। এটা কোনো বড় কথা নয়।" ওটা বলে সে স্নান করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে অফিস চলে যায়। বরের অফিস চলে যাওয়ার আগে আমি আলমারির চাবিটা লুকিয়ে তার পকেট থেকে বের করে নিয়েছিলাম। তারপর বরের চলে যাওয়ার পরে আমি আলমারিটা খুলে অনেকক্ষণ খোঁজার পরে যে বক্সটা লুকিয়ে রেখেছিল সেটা আমি খুঁজে পাই। ওই বক্সটা খুলে দেখতে আমার মাথা পুরো ঘুরে ওঠে। কারণ ওই বক্সের মধ্যে ক্ষতিকারক ওষুধ ছিল, যেটা খেয়ে বর নিজের হাইট বাড়াতে চেয়েছিল। ওই ওষুধে পরিষ্কারভাবে লেখা ছিল ওটা সেবন করলে কিডনি ফেল হবে, লিভারও ড্যামেজ হয়ে যেতে পারে এবং সাইড ইফেক্ট হিসাবে শরীরে র্যাশ বেরোতে পারে। ওই ওষুধটা দেখে তো আমার মাথা পুরো ঘুরে ওঠে। কারণ বরকে এত বোঝানোর পরেও তার নিজের মধ্যে কোনো আত্মবিশ্বাস ছিল না এবং সে লম্বা হওয়ার জন্য এই ক্ষতিকারক ওষুধগুলো খেতে শুরু করেছিল, যেটা খেয়ে সে নিজের জীবনটাকে নষ্ট করছিল। আমি এই ওষুধটাকে বের করে ডাস্টবিনে ফেলে দিই। ঠিক ওই সময় আমার দেওর ঘরের মধ্যে আসে এবং আমাকে বলে, "বৌদি, তুমি নিজের জীবনটাকে এই বেঁটে মানুষের জন্য নষ্ট করছো। তুমি আমার কাছে চলে এসো। আমি রানী বানিয়ে রাখবো।" আমি তখন অনেক কড়া ভাষা বলে দেওরকে নিজের রুম থেকে বের করে দিই এবং দরজাটাকে লক করে দিই। আমার তো খুব আশ্চর্য লাগতো যে একটা ভাই হয়ে তার বড় দাদার সঙ্গে কিভাবে এত খারাপ ব্যবহার করতে পারে। আমি তখন মাথায় হাত দিয়ে বসে ভাবতে থাকি যে এই জন্যই বর তাকে দুদিন আগে বলেছিল যে সে সবকিছু ঠিক করে দিবে। সেদিন রাতের বেলা খাওয়া-দাওয়ার পরে বর যখন নিজের আলমারি খুলে ওষুধটা খুঁজে পায়নি, তখন আমি তার কাছে ওই কৌটোটা নিয়ে যাই এবং জিজ্ঞেস করি, "তুমি কি এই ওষুধটাই খুঁজছো?" বর তখন ওষুধের কৌটোটা আমার হাত থেকে কেড়ে নিয়ে বলে, "আরে, আমার জিনিসে কেন হাত দিয়েছো?" আমি তখন বলি, "এখানে পরিষ্কারভাবে লেখা আছে এই ওষুধগুলো খেলে জীবনটা শেষ হয়ে যাবে। তারপরেও তুমি এই ওষুধগুলো কেন খাচ্ছ? তোমার এসব ওষুধ খাওয়ার কোনোই দরকার নেই। তুমি যা আছো, যেমন আছো, আমি তোমাকে ওই রূপে একসেপ্ট করেছি এবং আমি তোমাকে মন থেকে ভালোবাসি। তোমাকে চেঞ্জ করার কোনো দরকার নেই।" বরকে অনেক বোঝানোর চেষ্টা করি। তখন সে আমার হাত ধরে বলে, "দেবশ্রী, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি হারাতে চাই না।" লোকের এরকম আজে-বাজে কথা শুনে ভেঙে পড়েছিলাম। বুঝতে পারছিলাম না কি করব। তাই আমি ওষুধগুলো সবকিছু জানার পরেও খেতে শুরু করেছিলাম। পরের দিন সকালবেলা আমার বর ও শাশুড়ি মন্দিরে যায়। আমার শরীর খারাপ থাকার জন্য আমি যেতে পারিনি। আমার মাথায় অনেক বেশি ব্যথা ছিল। তাই আমি রুমের মধ্যেই আরাম করছিলাম। ওই সময় আমার দেওর এসে বলে, "বৌদি, মা তোমাকে মন্দির যাওয়ার জন্য ডাকছে।" আমি তখন দেওরকে বলি, "মাকে বলে দাও আমার মাথায় অনেক ব্যথা আছে, তাই যেতে পারব না।" দেওর ১ মিনিটের মধ্যেই গ্লাস ভর্তি জল ও ওষুধ নিয়ে আসে আর বলে, "এই ওষুধটা দাদা দিয়ে পাঠিয়েছে। তুমি এটা খেলে তোমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে।" এটা বলে সে ওষুধটা আমার হাতে দেয় এবং রুম থেকে চলে যায়। আমি ভেবেছি ওষুধটা বর দিয়েছে, তাই আমি খেয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে যখন ঘুম থেকে উঠি তখন আমার মাথাটা অনেক বেশি ভারী হয়েছিল এবং মনে হচ্ছিল কেউ যেন আমার শরীর নিয়ে খেলা করার চেষ্টা করেছে। আবার ভাবি, বাড়িতে তো কেউ ছিল না, আমি তো একাই ছিলাম। তাহলে এরকম নোংরা কাজ কে করবে? হয়তো আমার এটা মনের ভুল ধারণা ছিল। হয়তো আমার শরীর খারাপ থাকার জন্য আমাকে এরকম মনে হচ্ছিল। জানি না কেন সেদিন আমার কেমন যেন একটা মনে হচ্ছিল। আমার তখন মনে হচ্ছিল আমার শরীর নিয়ে কেউ খেলা করার চেষ্টা করেছে। তাই আমি স্নান করে ফ্রেশ হয়ে আবার একটু বিছানায় শুয়ে পড়ি। তার কিছুক্ষণ পরে বর বাড়ি এসে দেখে আমি শুয়ে আছি। তখন সে আমার পাশে এসে আমাকে আদর করা শুরু করে। ঠিক ওই সময় আমি ভয় পেয়ে বিছানায় উঠে বসি এবং বরকে বলি, "দূরে থাকো। আমার কাছে আসবে না।" বর তখন বলে, "আরে, আমি আছি।" আমি তখন বরের উপর বিরক্ত হয়ে বলি, "আমাকে এই মুহূর্তে একা ছেড়ে দাও।" আমার এরকম রুড বিহেভিয়ার দেখে সে রুম থেকে বাইরে চলে যায়। তার কিছুক্ষণ পরে আমার শাশুড়ি ঘরের মধ্যে আসে এবং বলে, "তুমি কিসের জন্য আমার ছেলেকে বিয়ে করেছো? এরকমভাবে কষ্ট দেওয়ার জন্য? তোমাকে বাড়ির বউ বানিয়েছি আমার ছেলেকে কষ্ট দেওয়ার জন্য নয়, তাকে ভালোবাসার জন্য। এই বাড়ির বউ বানিয়ে তোমাকে আমি অনেক বড় ভুল করেছি। তোমার জন্যই আমার ছেলে আজ বাইরে বসে কাঁদছে। নিশ্চয়ই তুমিই আমার ছেলেকে কিছু বলেছো যার জন্য সে মন খারাপ করে একাই বসে কাঁদছে। আমি তোমাকে এর আগেও বলেছি তোমাকে বাড়ির বউ বানিয়েছি আমার ছেলেকে খুশি করার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এবার থেকে যদি তোমার জন্য আমার ছেলের চোখে জল আসে, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব এবং যেখানে ভিক্ষা চাইতে সেখানেই ছেড়ে দিয়ে আসবো। তুমি নিশ্চয়ই আমার ছোট ছেলের উপরে এখনো নজর দিয়ে আছো। আমার ছোট ছেলের থেকে দূরে থাকো। না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।" শাশুড়ির এরকম কথা শুনে আমার চোখ থেকে জল ঝরতে থাকে। এই বাড়ির কাউকেই আমি বুঝিয়ে উঠতে পারিনি যে আমি বরকেই ভালোবাসি। আমার মনের ভাবনা এই বাড়ির লোক বোঝার চেষ্টা করেনি। আমার সঙ্গে যে এত খারাপ হবে আমি ভাবতেও পারিনি।
তার ঠিক ২ দিন পরে আমার বর যখন অফিস চলে যায়, তখন আমার শাশুড়ি মন্দির চলে যায়। আমি তখন বাড়িতে একাই ছিলাম। রান্নাঘরে গিয়ে আমি ১ গ্লাস জল ঢেলে খাই। জলটা একটু খাওয়া মাত্রই আমার ফোনে রিং হয়। জলের গ্লাসটা রেখে আমি ফোনটা রিসিভ করতে যাই। ফোনে কথা বলার পরে আমি রান্নাঘরে ফিরে এসে গ্লাসটা মুখে নিতেই দেখি জলের মধ্যে কেউ যেন কিছু একটা মিশিয়ে দিয়েছে। ঠিক ওই সময় রান্নাঘরের স্ল্যাপের নিচে একটা ছোট কাগজ পড়েছিল। ওই কাগজটা হাতে তুলতেই দেখি ওই কাগজের মধ্যে গুঁড়ো ওষুধ আছে। তখনই আমার দেওরের উপরে সন্দেহ হয়েছিল। কারণ এর আগের দিনও সে ঠিক ওই রকমই গুঁড়ো ওষুধ আমাকে খেতে দিয়েছিল। তখনই আমি মোবাইলটা হাতে নিয়ে ওই গুঁড়ো ওষুধের ছবি তুলে নিই। তখন আমার মনে সন্দেহ দূর হয় এবং আমি যা মনে ভেবেছিলাম সেটাই সত্যি হয়েছিল। তখন আমি জলটা ফেলে দিয়ে নিজের ঘরে শুয়ে থাকার নাটক করি। কিছুক্ষণ পরে দেখি দেওর আমার ঘরের ভিতর ঢুকে আমার পাশে গায়ে হাত বুলায়। তখন বলে, "বৌদি, তুমি আমাকে যে থাপ্পড়টা মেরেছিলে সেটার বদলা আমি নিয়েই ছাড়বো।" এই বলে সে আমার শাড়িটা খুলতে শুরু করে। ঠিক ওই সময় আমি চোখ খুলে তার দিকে তাকিয়ে তাকে জোরে ধাক্কা মেরে নিচে ফেলে দিই। সে তখন আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করে। আমি কান্নাকাটি করে তাকে রিকোয়েস্ট করি যাতে আমাকে ছেড়ে দেয়। ঠিক ওই সময় আমার বর ও শাশুড়ি ঘরের মধ্যে ঢুকে পড়ে। আমি তখন দেওরকে ধাক্কা দিয়ে বরকে জড়িয়ে ধরি। আর সত্যি কথা বলে দিই যে দেওর আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে। দেওর তখন বলে বৌদি মিথ্যা কথা বলছে। বৌদি নিজেই আমাকে এই ঘরের মধ্যে ডেকেছিল এবং এইসব করার জন্য বাধ্য করেছিল। বৌদি বলেছিল, তোমার দাদা আমাকে কোনোদিন সুখ দিতে পারবে না, তাই তুমি আমার সঙ্গে সম্পর্ক করো। আমি তখন দেওরকে বলি, মিথ্যা কথা বলা বন্ধ করো। তুমি এর আগের দিনও আমাকে ওষুধ দিয়ে অজ্ঞান করেছিলে। তারপর তুমি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছো। তুমি যা করেছো সেটা আমি পুলিশে গিয়ে বলে আসবো। ঠিক ওই সময় আমার হাত ধরে আমার শাশুড়ি আমার গালে একটা থাপ্পড় মারে আর বলে, তুমি নিজে চরিত্রহীন হয়ে আমার ছোট ছেলেকে বদনাম করছো। তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। এই মুহূর্তে বড় আমাকে খারাপ ভেবেছিল, সেও আমাকে বিশ্বাস করেনি। সে বলেছিল, তোমার ও আমার মাঝের কথা আমার ভাই কি করে জানতে পেরেছে। আসলে আমার দেওর সবসময় লুকিয়ে লুকিয়ে আমাদের উপরে নজর রাখতো এবং সে আমার ও বরের কথা শুনতো এবং সে এটাও জানতো আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি। কিন্তু এই কথাটা আমি বরকে বুঝিয়ে বলতে পারিনি যে তার ভাই সবসময় আমার উপরে নজর দিয়ে বসে থাকতো। বর তখন বলে, তুমি যখন আমার ভাইকেই পছন্দ করতে তাহলে আমাকে বিয়ে কেন করেছিলে? আমার ভাইয়ের সঙ্গে বিয়ে করতে পারতে। এই কথাটা বলে বর আমাকে খারাপ ভেবে রাগ করে বাইরে চলে যায়। দেওর তখন তার গালে হাত বুলিয়ে আমার দিকে নোংরা দৃষ্টিতে তাকিয়ে বলে, এই বাড়িতে তোমার কথা কেউ বিশ্বাস করবে না। আমি এই বাড়ির ছেলে। আমি যেটা বলব সেটাই বিশ্বাস করবে। আমি তখন তাকে রেগে বলি, তোমার এই নোংরা চেহারা আমি একদিন সবাইকে দেখাবো। তখন তুমি নিজেকে কি করে বাঁচাবে সেটাই আমি দেখব। সেদিন রাতের বেলা আমি বরের হাতে পায়ে ধরে বলি, তুমি একবার আমাকে সুযোগ দাও। আমি এটা প্রমাণ করে দিতে পারবো আমার কোনো দোষ নেই। তুমি আমাকে একটা সুযোগ দাও। তুমি একবার আমাকে বিশ্বাস করে দেখো। তারপরে আমি যদি ভুল থাকি তাহলে তুমি আমাকে এই ঘর থেকে বের করে দিবে এবং নিজের জীবন থেকেও আমাকে বের করে দিবে। সেদিন সকালবেলা বর রেডি হয়ে অফিসে চলে যায়। আমার শাশুড়ি তো নিজের রুমের মধ্যেই ছিল। আমিও খাওয়া দাওয়া করে নিজের রুমের মধ্যে চলে আসি এবং বিছানায় শুয়ে থাকার নাটক করি। আমি জানতাম আজকেও আমার দেওর আমার ঘরে আসবে। যেহেতু সে এর আগের দিন তার মায়ের মুখ পেয়ে গেছিল, তাই সেদিন আমার রুমে এসে ডাইরেক্ট আমার সঙ্গে নোংরামি করতে শুরু করেছিল। সে আমার শাড়ি ধরে টানাটানি করছিল আর বলছিল, এবার তো দাদাও তোমার কোনো কথা বিশ্বাস করবে না। আর আমার মা তো আগেই বলে দিয়েছে, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাকে ঘর থেকে বের করে দিবে। তাই চুপচাপ আমি যা চাইছি তুমি সেটা আমাকে দিয়ে দাও। এই বলে সে আমার সঙ্গে নোংরামি করতে শুরু করে এবং আমার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে। আমি তখন তার মুখ থেকে সত্যি কথা বের করার জন্য বলি, তাহলে প্রথম দিন তুমি আমাকে ওই গুঁড়ো ওষুধটা খাইয়ে অজ্ঞান করে দিয়েছিলে, তাই তো? যাতে আমি অজ্ঞান হয়ে থাকি আর তুমি ওই সুযোগের সদ্ব্যবহার করতে পারো। দেওর তখন হেসে বলে, হ্যাঁ, আমিই তোমাকে সেদিন অজ্ঞান করার ওষুধ দিয়েছিলাম। ওটা খেয়ে তুমি যখন অজ্ঞান হয়ে বিছানায় পড়েছিলে, তখন আমি তোমার সঙ্গে সব কিছু করেছি। আমার ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে আমার শাশুড়িও আমার ঘরের মধ্যেই চলে আসে। আমি তখন শাশুড়িকে বলি, আপনার ছেলে নিজের মুখে বলেছে সে আমার সঙ্গে সেদিন জোর জবরদস্তি সব কিছু করেছে। আমি আপনার ছেলের নামে থানায় গিয়ে এফআইআর করে আসব। আমি আপনার ছেলেকে ছাড়ব না। আমার শাশুড়ি তখন বলে, বেশি বাড়াবাড়ি করলে এখানেই মেরে আমাদের বাড়ির পিছন দিকে পুঁতে দিব। কেউ জানতেও পারবে না। কারণ আমার বাড়ির দুর্নাম তুমি বাইরে গিয়ে করবে ওটা আমি সহ্য করতে পারবো না। এই সোসাইটিতে আমার অনেক নাম আছে। তোমার মতো ভিখারি মেয়েদের জন্য আমি নিজের নাম খারাপ করতে পারবো না। তাই যা হয়েছে সেটা নিয়ে বাড়াবাড়ি একদম করবে না। যা হয়েছে সেটা ভুলে যাও। আমার বড় ছেলেকে খুশি রাখো। আমি তখন শাশুড়িকে বলি, আমি আপনার এই কথাগুলো শুনে ভয় পাই না। আমার সঙ্গে অনেক বড় অন্যায় হয়েছে। আপনাদের দুজনের সত্যি আমি সবার সামনে নিয়ে আসব। আপনার ছেলে যা আমার সঙ্গে অপরাধ করেছে ওটার শাস্তি ওকে পেতেই হবে
এবং আমি থানায় গিয়ে আজকে এক্ষুনি আপনার ছেলের নামে রিপোর্ট করে আসব। এই বলে আমি যখন ঘর থেকে বেরোতে যাচ্ছিলামই, তখন আমার শাশুড়ি এই কথা শুনে রাগে আমার হাত ধরে আমার গলাটাকে টিপতে শুরু করে এবং আমাকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক ওই সময় আমার বর আলমারি পেছন দিক থেকে বেরিয়ে আসে এবং নিজের মাকে টেনে সরিয়ে বিছানার উপরে উঠে তার মায়ের গালে চড় মারে আর বলে, "আমি ভাবতেও পারিনি যে মা তুমি আমার বউয়ের সঙ্গে এরকম ব্যবহার করবে।" এবং তার ছোট ভাইয়ের গালেও কষে একটা চড় মারে আর বলে, "আমি বেঁটে মানুষ, এটার সুযোগ তুই ছোট থেকেই নিয়ে এসেছিস। কিন্তু আমার বউয়ের সঙ্গে যা অপরাধ করেছিস ওটার শাস্তি তো তোকে পেতেই হবে।" এবং আমার বর তার মাকে বলে, "তুমি আমার বউকে হত্যা করার চেষ্টা করেছো। এর অপরাধে তোমাকেও জেল হবে।" এই কথা বলে আমার বর পুলিশকে ফোন করে দেয়। আমার শাশুড়ি তখন আমার বরের পা ধরে বলে, "ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আমি কখনোই চাইনি আমার ছেলেদের বদনাম হোক। আমি জানতাম আমার ছোট ছেলের সম্পূর্ণ দোষ ছিল, কিন্তু কি করব, সেও আমার ছেলে। তুমি যেমন আমার সন্তান, সেও আমার সন্তান। আমি দুজনকেই ভালোবাসি।" তখন আমার বর বলে, "তাহলে আমার বউও কারো সন্তান। তুমি ওর ফিলিংসটা একবারও বোঝার চেষ্টা করোনি?" আসলে আজ সকালে বরকে আমি বলেছিলাম সে যাতে বাড়ির সবার সামনে অফিস যাওয়ার নাটক করে এবং বাড়ির পেছন দিকের রাস্তা দিয়ে নিজের রুমের মধ্যে যাতে আবার লুকিয়ে চলে আসে। বর ঠিক তাই করেছিল। তার মা ও ভাইকে দেখিয়ে সে বাড়ির মেন গেট দিয়ে অফিসের জন্য বেরিয়ে গেছিল। তারপর সে বাড়ির পেছন দিক দিয়ে উপরে উঠে এসেছিল এবং আমি তাকে আলমারি পেছন দিকে লুকিয়ে থাকতে বলেছিলাম। বর তখন আমার হাত ধরে বলে, "দেবশ্রী, আমি তোমার কথা বিশ্বাস না করে অনেক বড় ভুল করেছিলাম। আজ আমি বুঝতে পারছি তুমি আমার রূপ দেখে নয়, সত্যিই তুমি আমার মন দেখে এবং আমার গুণ দেখে আমাকে ভালোবেসেছো। আজকের পর থেকে আমি যেমন আছি ওই রকমভাবেই তোমাকে ভালোবাসা দেব এবং নিজেকে পাল্টানোর চেষ্টা করব না এবং তোমাকে অনেক খুশি রাখার চেষ্টা করব। সবসময় এটা খেয়াল রাখবো তোমার যাতে কোনো কষ্ট না হয়। তোমাকে আমি কথা দিলাম আজকের পর থেকে তোমার চোখে আমি এক ফোঁটাও জল আসতে দেব না।" তারপর পুলিশ এসে আমার শাশুড়ি ও দেওরকে ধরে নিয়ে যায়। এখন এই বাড়িতে আমরা ২ জন থাকি। আমি ও আমার বর এবং আমার বর আমাকে অনেক ভালোবাসে। আমি আমার বরকে ১ম থেকেই ভালোবাসতাম। আজও অনেক ভালোবাসি। আজ আমার বরের জন্য আমার বাবা-মাও খুব ভালো আছে। আমার বর আমার বাবা-মাকে টাকা-পয়সা দিয়ে অনেক সাহায্য করে। আজকে তাদের বাড়িতেও কোনো অভাব নেই। কে বলেছে বেঁটে মানুষের সঙ্গে সংসার করা যায় না? আমি নিজে এই বেঁটে মানুষের সঙ্গে আজ ৪ বছর থেকে সংসার করছি। আমার শাশুড়ি ও দেওরের জেল থেকে বেরোনোর পরে আমরা তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখিনি। আমার দেওর ও শাশুড়ি তারা আলাদা ঘরে থাকে। আমার একটা সন্তানও আছে। আমি বরের সাথে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের মতো এতটাই।